ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি, নদী কাটার জন্য আনছি? এখন যে আলটিমেটাম দিব, এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে। আজকে তো তার সূচনা, একটা ইট মারতে পারে। আমি আপনাদের অনুরোধ করছি, কেউ ভয় পাবেন না, হিরোরা ভয় পায়। পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই, তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দালাল ঘুষখোরদের দেখে আমরা ভয় পেতে পারি না। 5 মাসে 150 জন মানুষকে পৃথিবী থেকে আপনারা সরিয়ে দিয়েছেন। আমি রাজপথে থেকেছি, কিন্তু আমি রাজপথে থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে, এগুলো আমরা আওয়ামী লীগের মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারি না। বক্তব্য থাকতে হবে। চুপ করে গন্ধ ছড়ানোটা গণতন্ত্রের অপমান করে। গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনূসের সরকার, কিন্তু একটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যা করলে মিটে যেত। তা হইতেছে নতুন একটা আইন। কি আইন? প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাত দিয়ে নিতে হবে। পাত দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভয়াবহ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে কয়েকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। প্রিয় দর্শক, অনুরোধ করব, এমন কিছু তথ্য জানতে চলেছেন আপনারা। আর এই কথাগুলো আমার না, এই কথাগুলো আছে সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস ভাইকে চেনেন না এমন কোনো মানুষ নাই। এবং আমাদের কনক স্যার, ওনাদের এবং ভয়াবহ কিছু তথ্য রয়েছে। পিনাকি ভুট্টাটার দাদা, তার কিছু তথ্য রয়েছে। তো বেশি কথা বাড়াবো না, এক ভিডিওতে একটা লাইক দিয়ে একে একে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। পর্যায়ক্রমে একটি একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। দুদিন ধরে আপনারা মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারি না। এটা যাওয়ার মতো না, এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না, করা তো বহু পরে। কিন্তু ঘটনা ঘটেছে, আমরা সারা দেশের মানুষ এটা দেখেছে। দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি, এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এরই মধ্যে জেনেছেন। আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায়, যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ বললে আবার তারা খুব কষ্ট পায়, কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। যদি অস্বীকার করে পিনাকি আর ইলিয়াসকে, কনক স্যারকে গালাগালি করেন, আপনার ড্যামেজ হবে। এই যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ। যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন। শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তারামো করে তারপরে কথাবার্তা বলেন, তাহলে আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক, ইউটিউবার, টিকটকার কিছু বের হয়েছে, আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে। তারাই মনে হয় বিএনপিকে গেল 15 বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সবকিছু করেছে। তারা বাঁচাইতে পারবে না। চাঁদাবাজি হচ্ছে, সারা দেশে হচ্ছে, লক্ষ লক্ষ, কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয়। কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে একটা কোশ্চেন করি। আচ্ছা বলেন তো, বিএনপির একজন কর্মী, একজন নেতা আপনার দোকানে গেল, যাওয়ার পরে আপনাকে বলা হয় একটা চাঁদা দে, এতদিন আওয়ামী লীগকে দিয়েছিস এখন আমাকে দে। চাঁদা দিচ্ছে না, আপনারা ধরে নিয়ে আসলো, দোকানের সামনে নিয়ে গেল, নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো, পিটায় তারপরে আপনারা অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে। আপনার মৃত্যু পর্যন্ত এইভাবে পাথর দিয়ে মারতে থাকলো।
একটু চিন্তা করেন তো, এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা? এটা কি সম্ভব? আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা, এলাকার যুব দলের, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয়, চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলে আমার এরকম, এটা কি সম্ভব? কখনো প্রশ্নই আসে না। এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছে যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের, তার ধরে আনলো, ভাত খাওয়ালো, ভিডিও দেখলাম আমরা সেটা। কিছুক্ষণ পরে আবার সে নাই। 2টা ভিডিও ছড়িয়ে পড়লো, একদম স্যাড মিউজিক। একটা ভিডিও আমার মনে আছে, ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে, যে আইডি থেকে, যে মোবাইল থেকে, তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন। ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি, যেখানে ওইটাই সব জায়গায় চলেছে। এখন আমার একটু বলেন, ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা, এরা একটা মানুষকে মেরে ফেলবে, এটা আপনার বিশ্বাসযোগ্য? মনে করেন একটা মার্ডার সম্ভব, একটা যেভাবে চাঁদাবাজি নিয়েও, চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে, এরকম ঘটে। তো একটা জিনিস বলেন তো, একটা মানুষকে যেইভাবে সে মারল, এটা কি সম্ভব কোনোভাবে? এটা কিভাবে মারলো? আপনাদের মনে আছে 5 তারিখের আগে ওই যে শমী কায়সারের যেই 6 নম্বর স্বামীটা আছে আপনার, মোহাম্মদ আলী আরাফাত, সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাগড করা হয়েছে। এই ড্রাগড, এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে, কিন্তু এটা কিন্তু একটা ভীষণ রকমের ঘটে এই ঘটনা। ড্রাগড করে কি করে? একটা মানুষ যখন খুন করতে যায়, সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করায়। আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি, অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি, সিরিয়াল কিলারকে দেখেছি। তারা তাদের বক্তব্য দিয়ে লোকতো আমলা, আপনি সুস্থ থাকেন কিভাবে? যেমন একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই, সাংবাদিক আফতাব, উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি, ধরার অভিযানেও ছিলাম আমি র্যাবের সাথে। তো ওদের জিজ্ঞেস যে আপনি মারলেন, মারার পরে সারা রাত ঘুমাইলেন কিভাবে? তো বলতেছে গাঁজা খাইছি, গাঁজা খেয়ে ঘুমাইছি। তো এই হয়েছে অবস্থা। এখন এই বিষয়গুলোতে যেটা হয়, কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাইভ করেছে। এই পরিকল্পনা, আমি যেটা মনে করি, বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করা হয়, নিরপেক্ষ যদি তদন্ত হয়। এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করা, জামিন বাতিল করা হয়, স্টে অর্ডার দেওয়া হয়। যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনূস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন। এদেরকে, সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক, সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোনো মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল। এই ছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না। আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা, এই 2টা ঘটনা একই সুতোয় গাঁথা। এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে। কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে, কয়দিন পরপর ছিনতাইয়ের বন্যা বয়ে যাচ্ছে। এই ঘটনা 2টার সাথে মেলালে কি দাঁড়ায়, সেটা নিয়ে আমার আজকের আলোচনা। আপনি দেখেন, যদি নাকি নিউজটা এইভাবে আসতো, আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে, এই সোহাগ, তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী। এবং এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে, এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই, চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই। এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোহাগের একটা ভাঙড়ির দোকান আছে। আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে, এই ফকিন্নির বাচ্চাদের ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, তারপরে এই ভাঙড়ি টাঙ্গির দোকানপাট, তারপরে ফুটপাতের, এগুলো কার পক্ষে থাকবে, কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে, এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের
যুদ্ধ হয়, কামড়াকামড়ি হয়। তো এই কুকুরের ছানাদের যে কামড়াকামড়ি, সেই কামড়াকামড়ির একটা ফসল হচ্ছে এটা। এই জায়গায় দোকান দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে, যে আমার এলাকায় এটা, এই এলাকায় তুই ভাঙড়ি নিয়ে নিতে পারবি না, তুই এলাকায় করতে পারবি না, তুই অন্য এলাকায় যা, সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে। এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে। এটা কত 2 দিন আগের ঘটনা, কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নাই, বাইরে এনে তারপরে পেটালো, এরকম না বিষয়টা। এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো। আচ্ছা, এবার আমাকে বলেন, যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদাবাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা এক দলের ইয়েতে আরেক দল হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই ধরনের করেও যদি নিউজটা আসতো, যেভাবে এটাকে ছড়ানো গেছে, যেভাবে এটাকে দিয়ে মানুষকে গেলানো গিয়েছে, এইভাবে আসতো না। তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো, এটা নিয়ে হাসাহাসি হইতো, এটা নিয়ে অনেক আলোচনা হইতো, সব ঠিক আছে, একই রকম হইতো। কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর, যেভাবে মারা হয়েছে, এটা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব না। এবার একটা পয়েন্টে আসেন। প্রথম হচ্ছে, ভিডিওটা করলো কে, ভিডিওটা ছড়ালো কে, তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো, এই নিউজ কে দিল? আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল, এই দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন, কমিটি গঠন করেন। আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি, কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত। আমার আজকের ভিডিও বিএনপিকে বাঁচানোর জন্য না, বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না। আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে, কিন্তু একটা জিনিস বিএনপিকে বুঝাইতে পারি নাই, যে 5 তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম, সেই যুদ্ধ এখনো চলছে। আমি কিছুটা ঠান্ডা, এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে, আত্মকেন্দ্রিক হয়েছে, নিজে একটু শান্তিতে থাকতে চাই। বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে, 16 তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে, পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে, ওগুলো নিয়ে নিজের ইউটিউব চ্যানেল আছে, তাইরে নাইরে নিয়ে দেওয়া চলবে, এইভাবে চালায় যাব। আমার দরকার নাই তো এত দেশপ্রেমিক সাজার। এই দেশে দেশপ্রেমিক সাজার পরে 5 তারিখের পর থেকে আমাদের সম্মান, আমাদের সবকিছুই দেখেছি, আর ইচ্ছা নাই। তারপরেও এটা তো ছাড়তে পারবো না, কারণ দেশ তো আমার, এখানে কিছু কিছু বিষয় নিয়ে করবো, কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই। যার যেমনি মনে চায় লুটে পুটে খা, জনগণ শাস্তি দিয়ে দিবে। আমরা 5 তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম, কয়েকটা জায়গা। 1 নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন, তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে, এই মুজিব, হামিদ, ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল 15 বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল, তাদের গুম করেছিল, জেলে পাঠিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদের সবার বিচার করা যেত। আপনারা সেখানে যান নাই। আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে। আনিস আলমগীরের মতো দালাল, সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে, বাংলাদেশে সে জীবিত আছে, এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে। আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায়, আমি RTVর কথা যদি বলি, এই চ্যানেলে ইনডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল, সেখানে জিয়াউর রহমানকে একদম পাকিস্তানের এজেন্ট, প্রচন্ড দেশদ্রোহী, দেশবিরোধী, লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে। সেটা কে দাঁড় করিয়েছে? RTVর CEO আশিকুর রহমান। তো এই ব্যক্তি তার বিরুদ্ধে নিউজ করেছি, তার অফিসের বেলায়েত নামে একজন আছে, আরো কয়েকজন আছে, সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে। আতিকার রহমান, আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে। করার পরে সেখানে
ওই যে AKM ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে, বিএনপির বাটপার। এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো, বিএনপি বসিয়েছে তাকে সেখানে। বসানোর পরে সে RTVর 5% শেয়ার নিল, নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে। সে RTV চালায়, আমেরিকায় বসে বসে RTV চালায়। আরে ভাই, আমি দেশের কোনো দায়িত্ব নিলে আমি দেশে যাব? আমি তো দেশের দায়িত্ব নেই। সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে RTV চালাচ্ছে। একইভাবে বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের গনি, তার কাছ থেকে বহুদিন ধরে বলছে এই অফিস এদেরকে আপনি সরান। আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি, কাউকে সরানো হয়নি। নাজরিন মুন্নি এখন পর্যন্ত টক শো করে। ডিবিসির আরেকটা আছে ওই যে যেটা কিনা মজুমদার, জুয়েল, ইকবাল সুবানদের খাট গরম করে মহিলাটা, সুন্দরী আপা, ডিবিসির কি ওই টক শোটা করে, একটারও সরানো হয় নাই। 71 টেলিভিশনের মঈন মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে, তারা এখনো পর্যন্ত ওই যে মোজাম্মেল বাবু, শাকিলা, কি ফারজানা রূপা, শাকিল আহমেদ, এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে। কোন জায়গা থেকেই তাদের সরানো, ইভেন ভাই শুধু এই 2 জায়গা না, এর বাইরেও বহু জায়গা আছে, কোনো জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয় নাই। আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয় বলছে। ভাই, পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন। সাংবাদিকদের তো চিনেন না, এরা গত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম, অল্প অল্প কিছু, আমরা যা জানি যে সেটা 10% 5% হবে। 95% এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে। যদি আপনি জুলাইয়ের ঘটনাও বলেন, সবাই তো ছিল, কেউ কিছু বলেছে নাকি? পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। কোনো গণমাধ্যম থেকে কোনো নিউজ পেয়েছেন? আজ পর্যন্ত পান নাই। ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা, সেগুলো কোথায়? নাই। আপনি আসার পরে চাপ দিয়েছেন, আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন, বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন, আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর। DGFI এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায়। 80% মিডিয়া এখন পর্যন্ত DGFI পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাইশ আছে, মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশে BTRC কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাই নেই তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছি, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায়, এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি চাবেন, তারা বলবে যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা? বলবে না। DGFI শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো গত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। সেই ঘটনার পরপর চলে এসছে দেশে। এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই, সব আলোচনা এখানে। এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। আমরা সেই 5 তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি, একই কথা বলছি এখনো, যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে, গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে। এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম। এখন বিএনপির পক্ষে একটু বলি। ভাই, বাংলাদেশের মানুষ, আপনাদেরকে বুঝতে হবে 2001 থেকে 2005 সাল পর্যন্ত এই দেশে
খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য 21শে আগস্ট, তারপরে আরো অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা, 500 জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা, শায়েখ আব্দুর রহমান বাংলার ভাই এদেরকে দিয়ে জঙ্গি হামলা, এই ঘটনাগুলো ঘটিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে, এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে 15 বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই। এটা কেন করা হয়েছিল? এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে, এই জন্য ভারত এই কাজগুলো করেছে। একটু মিলিয়ে দেখেন, এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করা, আগেই বলেছে ভাই আমারে মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো, আপনি সারাদিন বিএনপির যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা 12 মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন, আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যাইতে পারবো। আল্লাহর রহমতে ওইটুকু গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আমি ওইটার জন্য বলছি না যে বিএনপি চাঁদাবাজি, আগেই বলে নিয়েছি বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে, সারা দেশে চাঁদাবাজি করছে। কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম, আমি বোধহয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি, সারা জীবন বলবো, চাঁদাবাজি করে নাই। ছাত্রদের নাম দিয়ে যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে, সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে এগুলি সব ঠিক আছে। কিন্তু গত এই যে 10 মাস 11 মাস হলো একটা মানুষ গুম হয় নাই, মানুষ কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই। যারা কিনা শেখ হাসিনার মানে একদম 5 চাটা গোলামি করেছে, ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। অনেকে এখনো বিচারের আওতায় আসে নাই, কিন্তু 99% সাংবাদিক এখনো বাংলাদেশে আছে, কাজ করছে, তাদেরকেও কিছু বলে নাই। অথচ আমাদের এই গত 10 মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে, মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার, শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল, এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশে এই অবস্থা তৈরি করছে। আওয়ামী লীগ নেই, বিএনপিকে আপনি এরকম করবেন, দেশ চালাবে কে? জরুরি শাসন দরকার। দ্যাটস হোয়াট ওয়াকার ওয়ান্টস। এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে, তাহলে এইভাবে হবে। আর যদি না চান, মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান, নিজের চাঁদাবাজদেরকে শায়েস্তা করেন, চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপির দল তৈরি করেন, আরেকটা আলাদা দল তৈরি করেন, এরা চাঁদাবাজ বিরোধী কাজ করবে, নাইলে পরিস্থিতি সামাল দিতে পারবে না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে। মানুষ এখন অনেক সচেতন, আপনার এগুলো মানুষ দেখছে। ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন? কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয়, এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে, না হলে তো পারতো না। এগুলো ঠিক করতে হবে। আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা, তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে, তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন। বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে। সেই জায়গাগুলোর কারণেও আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত 15 বছরে নির্যাতিত একটা দল। সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে, এটা মনে করারও কোনো কারণ নাই। অতএব আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাওভাবে আমরা যখন কথাবার্তা বলবো, সেগুলো না বলে এই দেশকে কিভাবে গড়া যায়, সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সেটা চিন্তা করা। বিএনপিকে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে, সালাউদ্দিন সহ যেসব লোকজন, সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যনাথ সে মনে হয় কথা বলছে, দিলীপ কুমার বোধহয় কথা বলছে, সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয়। সো এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে, দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে। যেসব ছাগলের 3 নাম্বার বাচ্চারা আমরা কথা বললে, বিএনপিকে নিয়ে সমালোচনা করলে, তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, ঝাড়ু মিছিল, জুতা মিছিল বের করে, ওটা ছাগলের বাচ্চা। তোর বাপেরা তো, তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই, গত 15 বছর ভালোই ছিল, তারা দেশে ছিল, 2-3 দিন জেলখানায় গিয়েও, আবার সোনারগাঁ হোটেলে গিয়েও থেকেছে। জেলখানায়
থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে, এরকম নেতাও চিনি তোদের। তোদের এই বাপ ফখরুল বাপ 5 স্টার হোটেলে ছিল, তোদের এরকম অনেক বাপ আছে। তোদের গয়েশ্বর বাপ ঢুকার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে। এগুলো আমরা জানি। এইসব ঘটনা টটনা আমাদের শোনাইতে এসো না। সমস্যা হবে তোমাদের, পেদায়ে পাছার চামড়া লাল করে দিবে এবার। যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো, সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমরা গত 5 বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছি, ওই যুদ্ধে আর নামতে পারবো না। অনেক হয়েছে ভাই, নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি, আর না ওই জায়গায় আর যাবো না। আপনারা বাংলাদেশের মানুষ, আমার গত 5 তারিখের পর থেকে 3 মাস যদি বাদ দিই, গত 6 মাসের কথা যদি বলি ভাই, প্রকাশ্যে স্বীকার করছি, আমি সবসময় প্রকাশ্যে বলে আজকেও বলছি, আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন। এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোঝায় না, কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন হয়। অনেক মানুষ প্রতিদিন, এমন কোনো দিন নাই যে ডজন খানেক অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না। চালাই না। কেন চালাই না জানেন? কারণ চালাই আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাব না। আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে বিএনপিকে এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবেও না, কোনোদিনও যাবে না বিএনপি, আশা করি। তো আমি কেন তাদের সাথে করব? সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না। যে কারণে অনেক কিছুতে এখন কম্প্রোমাইজ করি, কথাবার্তাও খুব হিসাব করে বলি, অনেক কিছু দেখেও না দেখার ভান করি। এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চাই নিচ্ছি। দেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে আমার অবস্থান আগের মতোই থাকবে, কিন্তু অনেকের সাথে খারাপ ব্যবহারও করি। অনেকে আমাকে অনেক কিছু দেন, ভাই আপনি তো সবকিছু প্রচার করেন, এটা কেন করলেন না? করি নেই ভাই। কারে আনবেন, কারে দিবেন? আপনি এই গত 10 মাসের ভেতরে ধরেন আমার কথায়, আমার প্রভাবে যদি মনে করি 10 জনকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গার, সেই 10 জনের জায়গায় যে 10 জন এসছে সব সে তার মতোই। বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল, ওরে বললে ও তো ভয় পায়। ওরে ফোন করলে, ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই, আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই, সেই ছোটবেলা থেকে ভিডিও। আমার সে 3 বছরের বড়, আমার ভিডিও বলে সে ছোটবেলা থেকে দেখে। এরকম পাবলিকও আছে। তারা কথা শুনে অন্তত। নতুন যারা এসছে, যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে, তারা এসে কথাও শুনে না। এই অবস্থা তৈরি হয়েছে। তো পাল্টায় লাভ কি? চলুক, যেমনে চলছে চলতে থাকুক। বিএনপি যদি মনে করে সব তাদের শুভাকাঙ্ক্ষী, ওয়াকার তাদের কাছের লোক, চুপ্পু হচ্ছে তাদের আব্বা, চলুক, সমস্যা কি? আমরা চুপ্পুর অপসারণ চেয়েছি, ছাত্ররা চেয়েছে, বিএনপি চায় না। তাদের আব্বা হচ্ছে চুপ্পু সাহেব। এ চলে গেলে নাকি ইউনূস নাকি 30 বছর ক্ষমতায় থেকে যাবে। এটা এই ওয়াকারই তাদেরকে বুঝিয়েছে, এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে। আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে, সব ইসলামিক দল এক জায়গায় হবে না, আর আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে। 2 দলকে 2 দিক দিয়ে মূলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে। তারপরে বলবে যে জরুরি অবস্থা। জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে। আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ, কারা আওয়ামী লীগের চাঁদাবাজ নামও ভুলে গিয়েছে। এই ধরেন আজ থেকে 3 মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে, কাদেরকে ধরবে? সব বিএনপির লোকজনকে ধরবে। এবং আমরা দেখবো যে ওয়াও, হ্যাঁ এই তো 2 মাস আগে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে, এই তো সেই লোক। 2 বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ। এটাই নিয়ম। 2001 থেকে 5 পর্যন্ত এই দেশে লুটপাট হয় নাই। মানুষ গত 15 বছর সেটা বলেছে নাকি? 15 বছর আওয়ামী লীগের কথা বলেছে। এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে। এটাই ওয়াকার চায়। এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে। এবং ডিজিএফআই প্রতিটা অন্তত 90% সবকটা হচ্ছে গিয়া এই মিশনে জড়িত। সেই জায়গা যদি ঠিক করতে না পারেন, মিডিয়া যদি ঠিক করতে না পারেন, এই ধরনের ঘটনা ঘটবে একভাবে, সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে। সাজানো নাটক করে করে তারপরে গত 15 বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে, ঠিক একইভাবে বিএনপিকে কালার করার জন্য সেই কাজই করা হবে। যাই হোক, আমার বক্তব্য যদি আপনারা বুঝে থাকেন, আশা করি এর পরিবর্তন আপনাদের ভেতরে দেখব। না দেখলে, না হয়ে থাকলে পরিবর্তিত আপনার ফল আপনি ভোগ করবেন। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে।